নিষেধাজ্ঞার মাঝেও মহাকাশে ইরানের গর্জন, চাবাহার থেকে শুরু এক নতুন যুগের ঘোষণা। একদিকে পশ্চিমা নিষেধাজ্ঞার ভার, অন্যদিকে ইরানের চোখে আকাশ ছোঁয়ার স্বপ্ন। ঠিক সেই মুহূর্তে তেহরান এমন এক ঘোষণা দিল যা যেন পৃথিবীর মাধ্যাকর্ষণকেও চ্যালেঞ্জ জানিয়ে বলল, আমরা থামব না। ইরানি মহাকাশ সংস্থার প্রধান হাসান সালারিয়ে চাবাহার মহাকাশ বন্দরের প্রথম ধাপ সম্পূর্ণ হওয়ার ঘোষণা দেন। এটি এমন এক স্পেসপোর্ট যা কঠিন জ্বালানি চালিত রকেট উৎক্ষেপণের জন্য প্রস্তুত। প্রেস টিভিকে তিনি জানান, উদ্বোধনী উৎক্ষেপণের প্রস্তুতি এখন পুরোদমে চলছে। আরও বড় চমক, এটি কেবল শুরু। সালারিয়া বলেন, দ্বিতীয় ধাপের কাজ চলছে তরল জ্বালানি রকেটের জন্য, যা শেষ হলে চাবাহার হবে মধ্যপ্রাচ্যের সবচেয়ে শক্তিশালী মহাকাশ ঘাঁটি। চাবাহারের অবস্থানও এক বিস্ময়। ইরানি কর্মকর্তাদের ভাষায় এর ভৌগোলিক অবস্থান এতটাই অনুকূল যে এটি 40 থেকে 100 ডিগ্রির প্রবণতাযুক্ত কক্ষপথে প্রবেশাধিকার দেয়। অর্থাৎ এখান থেকে উপগ্রহের নক্ষত্রমালা বা স্যাটেলাইট কনস্টেলেশন তৈরি করা সম্ভব, যা আগে কেবল মহাশক্তিগুলোর একচেটিয়া অধিকার ছিল। পশ্চিমা দেশগুলোর চোখ কপালে তুলে দিয়েছে এই অগ্রগতি, কারণ যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি মাত্র কয়েকদিন আগেই ইরানের ওপর পুরনো নিষেধাজ্ঞা পুনর্বহাল করেছে, 1 দশক পর, নতুন পারমাণবিক চুক্তি ব্যর্থ হওয়ার পর। কিন্তু নিষেধাজ্ঞা যতই ঘন হোক, ইরানের আকাশে উত্থান থেমে থাকেনি। ইরানের মহাকাশ পরিকল্পনা এখন এক মহাকাব্য। সালারিয়ে জানিয়েছেন, জাফর 2 এবং পায়া নামের 2টি দূরবর্তী সংবেদনশীল উপগ্রহ আগামী মাসগুলোতে উৎক্ষেপিত হবে। এর সঙ্গে নাহিদ 2 উঠবে ইরানের নিজস্ব সিমোগ রকেটে, আর শহীদ সোলাইমানি প্রকল্পের অধীনে আসছে আরও একাধিক পরীক্ষামূলক স্যাটেলাইট। সবচেয়ে চমকপ্রদ অংশ, ইরান এখন চীনের চাঁদ অভিযানে যোগ দিয়েছে। চাংই-8 লুনার প্রোগ্রামের অংশ হিসেবে ইতিমধ্যেই নকশা পর্ব শেষ হয়েছে, ইঞ্জিনিয়ারিং মডেল তৈরি শুরু হতে যাচ্ছে। অর্থাৎ ইরানের পতাকা এবার উঠবে চাঁদের পথে। সেই সঙ্গে চলছে নতুন প্রজন্মের গবেষণা, ক্যাপসুল তৈরির কাজ, যা জীবন্ত প্রাণীর ওপর বিকিরণ, তাপমাত্রা ও চাপের প্রভাব পরীক্ষা করতে পারবে। 2023 সালে 500 কেজি রি-এন্ট্রি ক্যাপসুলের সফল উৎক্ষেপণের পর এখন আরও শক্তিশালী প্রোটোটাইপ তৈরি হচ্ছে। ইরান শুধু রাষ্ট্রীয় পর্যায়ে নয়, বেসরকারি খাতেও বিপ্লব ঘটাচ্ছে। কাউসার 2 নামের স্যাটেলাইটটি 4 মিটার রেজলিউশনের ছবি তুলতে সক্ষম, আর এটি তৈরি করেছে ইরানের বেসরকারি কোম্পানি। শহীদ সোলাইমানের ন্যারো ব্যান্ড স্যাটেলাইট নক্ষত্রমালায় যোগ হতে যাচ্ছে 20টি ন্যানো স্যাটেলাইট, যার 2টি ইতিমধ্যেই পরীক্ষিত। ইরানের কর্মকর্তারা জানান, একাডেমিক প্রতিষ্ঠান ও প্রযুক্তি কোম্পানিগুলোকেও এখন স্যাটেলাইট নির্মাণে সরাসরি অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে। তাদের চোখে এটি কেবল একটি বিজ্ঞানযাত্রা নয়, এক জাতীয় আত্মনির্ভরতার ঘোষণা। নিষেধাজ্ঞার দেয়াল যতই উঁচু হোক, ইরানের বিজ্ঞানীরা যেন একজন রকেট হয়ে তা ভেদ করছেন। তেহরানের জন্য চাবাহার এখন কেবল একটি মহাকাশ বন্দর নয়, বরং আকাশের সঙ্গে যুদ্ধের এক নতুন প্রতীক। আর পশ্চিমা বিশ্ব, তারা আবারও বুঝতে পারল, ইরানকে থামানো যায় না, কেবল আকাশের দিকে তাকিয়ে তার উত্থান দেখতে হয়। ফিলিস্তিনের জন্য বিশ্ব ঐক্যবদ্ধ হওয়ার সাথে সাথে বিবির ক্ষয়ক্ষতির স্তূপ। অকুপাই গাজা অভিযানের মধ্যে ইসরায়েলি বিমান বাহিনী একটি বড় ধাক্কার সম্মুখীন হয়েছে। শুধু সৈন্য নয়, এখন বিবির সেনাবাহিনীও গুরুত্বপূর্ণ সামরিক অবকাঠামো হারাচ্ছে। যুদ্ধে ক্ষয়ক্ষতির পর দক্ষিণ ইসরায়েলে একটি ইসরায়েলি ড্রোন বিধ্বস্ত হয়েছে। গাজা অভিযানে একজন ইসরায়েলি সৈন্য নিহত হওয়ার কিছুক্ষণ পরেই ড্রোনটি দুর্ঘটনার ঘটনা ঘটে। ফ্রান্স আইডিএফ বিরোধী পরিকল্পনা প্রস্তাব করার সাথে সাথে গাজায় ইসরায়েলি সেনাবাহিনী হেরে যাচ্ছে। ধারাবাহিক বিপর্যয়ের মধ্যে ইসরায়েল 24শে সেপ্টেম্বর আরেকটি সামরিক আঘাতের সম্মুখীন হয়েছে। প্রতিবেদন অনুসারে দক্ষিণ ইসরায়েলের পশ্চিম নেগেভ এলাকায় একটি ইসরায়েলি বিমান বাহিনীর ড্রোন বিধ্বস্ত হয়েছে। টাইমস অফ ইসরায়েল অনুসারে আইডিএফের বরাত দিয়ে প্রযুক্তিগত ত্রুটির কারণে এই দুর্ঘটনা ঘটে। সৈন্যরা ড্রোনটি সংগ্রহ করেছে। আইডিএফ অনুসারে কোনো ক্ষয়ক্ষতি বা আহত হওয়ার খবর পাওয়া যায়নি। অকুপাই গাজা অভিযানে ইসরায়েলি সেনাবাহিনীর ক্ষয়ক্ষতি বৃদ্ধি পাওয়ার সাথে সাথে ড্রোনটির দুর্ঘটনাটি ঘটেছে। 24শে সেপ্টেম্বর আইডিএফের গিভাতি রিকনেসান্স ইউনিটের একজন সৈনিক গুরুতর আহত হন। আইডিএফ এক বিবৃতিতে জানিয়েছে, উত্তর গাজা উপত্যকায় যুদ্ধের সময় ওই সৈনিক আহত হন। টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদন অনুসারে 2 দিন আগে 22শে সেপ্টেম্বর গাজা সিটিতে একজন আইডিএফ অফিসার নিহত হন। আইডিএফ সৈনিকের নাম 27 বছর বয়সী মেজর শাহার নেতানেল বোজাগলো। টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদন অনুসারে বোজাগলো হলেন আইডিএফের নতুন গাজা আক্রমণে নিহত প্রথম সৈনিক। উল্লেখযোগ্যভাবে 18 সেপ্টেম্বর আইডিএফের একজন মুখপাত্র দক্ষিণ গাজায় 4 সৈন্যের মৃত্যুর ঘোষণা দেন।
প্রতিবেদন অনুসারে আইডিএফ 16 সেপ্টেম্বর অকুপাই গাজা স্থল অভিযান শুরু করে। ইসরায়েলের কূটনৈতিক বিপর্যয়। কূটনৈতিক ক্ষেত্রে ইসরায়েলের পশ্চিমা মিত্ররা ফিলিস্তিনের পক্ষে পদক্ষেপের ঘোষণা দিয়েছে। ফ্রান্স সহ 11টি দেশ জাতিসংঘের একটি সম্মেলনে ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে। ইসরায়েল এই পদক্ষেপ প্রত্যাখ্যান করে বলেছে, কখনোই ফিলিস্তিনি রাষ্ট্র হবে না। ফিলিস্তিনি রাষ্ট্রের পদক্ষেপে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি ফ্রান্সের আরেকটি প্রস্তাব রয়েছে বলে জানা গেছে। টাইমস অফ ইসরায়েল গাজায় একটি বহুজাতিক টাস্ক ফোর্সের জন্য একটি ফরাসি প্রস্তাব অ্যাক্সেস করেছে। এই উদ্যোগটি হলো একটি আন্তর্জাতিক স্থিতিশীলতা মিশন যা গাজায় আইডিএফকে প্রতিস্থাপন করবে। প্রস্তাবটিতে গাজার অভ্যন্তরীণ নিরাপত্তা ধীরে ধীরে ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের আহ্বান জানানো হয়েছে। বেশ কয়েকটি রাষ্ট্র এই বাহিনী নেতৃত্ব দিতে পারে, যার মধ্যে মিশর, জর্ডান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং কাতারের নাম রয়েছে। প্যারিস প্রস্তাবের একটি মূল বিষয় হলো যুদ্ধ শেষ হওয়ার পরে হামাসকে নিরস্ত্র করার কাজ শুরু হবে। তবে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু ইতিমধ্যেই বলেছেন যে হামাসকে নির্মূল না করা পর্যন্ত যুদ্ধ শেষ হবে না। নেতানিয়াহুর গাজা শহরের অভিযানে নতুন ধাক্কা। স্নাইপার হামলায় আইডিএফ সেনা নিহত। গাজা শহরের যুদ্ধ যেন প্রতিদিনই নতুন মোড় নিচ্ছে। একদিকে ইসরায়েলি সেনারা শহরের নিয়ন্ত্রণ শক্ত করতে চাইছে, অন্যদিকে হামাস পাল্টা আঘাতে দেখাচ্ছে ভয়ঙ্কর প্রতিরোধ। 24শে সেপ্টেম্বরের দিনে এই সংঘর্ষে যোগ হলো আরও একটি রক্তাক্ত অধ্যায়। হামাসের স্নাইপার আক্রমণে প্রাণ হারালেন এক তরুণ আইডিএফ সৈন্য। স্নাইপারের গুলিতে তরুণ সৈন্য নিহত। বেরশেবা শহরের 21 বছর বয়সী সৈন্যটি নাহাল ব্রিগেডের 932তম ব্যাটালিয়নের সদস্য ছিলেন। দক্ষিণ গাজা শহরের একটি পোস্টে পাহারায় থাকাকালে হঠাৎ হামাসের এক স্নাইপারের গুলিতে লুটিয়ে পড়েন তিনি। আইডিএফ জানিয়েছে, ডেমলাশ নামের ওই সৈন্য একটি গার্ড পজিশনে দায়িত্ব পালন করছিলেন। তখনই গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান। তার মৃত্যুতে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ গভীর শোক প্রকাশ করেছেন। তিনি এক বিবৃতিতে বলেন, আমি নাহাল ব্রিগেডের সাহসী যোদ্ধা সার্জেন্ট কর্পোরাল লালচাও সাইমন ডেমলাশের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই। সমগ্র ইসরায়েল তার বীরত্বের প্রশংসা করছে এবং এই দুঃসময়ে তার পরিবারকে আলিঙ্গন করছে। আমাদের সৈন্যরা লড়াই চালিয়ে যাবে যতক্ষণ না জিম্মিদের মুক্তি এবং শত্রুদের পরাজয় নিশ্চিত হয়। তার স্মৃতি ধন্য হোক। আইডিএফ হতাহতের সংখ্যা বাড়ছে। এই ঘটনার ফলে গাজা শহরের নতুন আক্রমণে নিহত আইডিএফ সৈন্যের সংখ্যা দাঁড়ালো 2 জন। আর পুরো যুদ্ধের হিসাব ধরলে টাইমস অফ ইসরায়েল এর তথ্য অনুযায়ী মোট নিহত ইসরায়েলি সেনার সংখ্যা এখন 471 জন। প্রতিদিনের সংঘর্ষের সংখ্যা যেভাবে বাড়ছে তাতে ইসরায়েলের অভিযানের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই। হামাসের পাল্টা বার্তা, ক্যাঙ্কেও আঘাত। এদিকে শুধু স্নাইপার আক্রমণেই থেমে থাকেনি হামাস। সংগঠনের সামরিক শাখা কাসাম ব্রিগেড দাবি করেছে, তারা গাজা শহরের তেল আল হাওয়া এলাকায় 2টি ইসরায়েলি মেরকাভা ট্যাঙ্কে আঘাত হেনেছে। আক্রমণে ব্যবহার করা হয়েছে ইয়াসিন 105 অ্যান্টি আর্মার ক্ষেপণাস্ত্র। হামাস আরও দাবি করেছে ট্যাঙ্ক ক্রুদের মধ্যে হতাহত হয়েছে। তবে আইডিএফ এই খবর এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি। টুইস্ট, দখল নাকি ফাঁদ? নেতানিয়াহুর লক্ষ্য ছিল গাজা শহরে পূর্ণ দখল প্রতিষ্ঠা করা, কিন্তু বাস্তবতা ভিন্ন কিছু বলছে। ইসরায়েল যতই ঘেরাটো বাড়াচ্ছে ততই হামাস নতুন কৌশলে আঘাত হানছে, কখনো স্নাইপার, কখনো ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র। ফলাফল, সেনাদের হতাহতের সংখ্যা ক্রমাগত বাড়ছে এবং অভিযান যেন উল্টোই রাজনৈতিক ও সামরিক চাপে পরিণত হচ্ছে। গাজা শহরের ধ্বংসস্তূপের ভেতর থেকে হামাস বারবার প্রমাণ করছে তাদের প্রতিরোধ এখনও ভাঙেনি। অন্যদিকে ইসরায়েলের জন্য এই লড়াই হয়ে উঠছে এক অস্বস্তিকর সমীকরণ। প্রতিদিনের ক্ষতি, ক্রমবর্ধমান আন্তর্জাতিক চাপ এবং অনিশ্চিত ভবিষ্যৎ। প্রশ্ন জেগেছে, এই যুদ্ধ শেষ পর্যন্ত দখলের গল্প লিখবে নাকি নেতানিয়াহুর জন্য আরও বড় রাজনৈতিক ফাঁদ তৈরি করবে? 12 দিনের রক্তাক্ত সংঘর্ষ শেষ, কিন্তু আকাশে এখনো ঘনিয়ে আছে আগুনের মেঘ। ইরান সতর্ক করে বলছে, আরেকবার ভুল করলে এমন কিছুর মুখোমুখি হবে যা কল্পনাতেও আনতে পারবে না। প্রশ্ন উঠছে, এটি কি শুধুই হুঙ্কার নাকি বাস্তব শক্তির ঘোষণা? ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সাম্প্রতিক যুদ্ধে নিজেদের সামরিক বাহিনী নতুন করে সাজাতে শুরু করেছে ইরান। যুদ্ধ শেষ হলেও ষড়যন্ত্র শেষ হয়নি। নিষেধাজ্ঞার হুমকি, গোয়েন্দা তৎপরতা, গোপন হামলার প্রস্তুতি সবই চালিয়ে যাচ্ছে ইহুদিবাদী শক্তি। কিন্তু তেহরানও নীরব নয়, বরং কঠোর গোপনীয়তার ভেতর থেকেও আগাম আঁচ করতে পারছে প্রতিটি পরিকল্পনা।
ইরানের ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস IRGC স্পষ্ট জানিয়েছে, শত্রুরা দুটি চাপিয়ে দেওয়া যুদ্ধে পরাজিত হয়েছে। রাজনৈতিক, অর্থনৈতিক ও নিরাপত্তা অস্থিতিশীলতার চেষ্টা ব্যর্থ হয়েছে। তাদের ভাষায়, পরের যুদ্ধ যদি শুরু হয়, আমরা কমান্ডিং অবস্থান নিয়ে মাঠে নামব। প্রেস টিভি জানিয়েছে, IRGC তাদের সশস্ত্র বাহিনীকে নতুনভাবে সাজাচ্ছে। আক্রমণাত্মক ও প্রতিরক্ষামূলক শক্তি একসাথে বাড়ানো হচ্ছে। যুদ্ধক্ষেত্রে বিভিন্ন ইউনিটের মধ্যে সমন্বয়, কৌশলগত সক্ষমতা ও প্রযুক্তি সবই উন্নত করা হয়েছে। IRGC জোর দিয়ে বলছে, ইরানিদের ইস্পাত কঠিন মনোবল কখনো ভাঙতে পারবে না। এখানেই টুইস্ট। অনেকেই ভাবছেন, ইরান কি সত্যিই মারাত্মক পাল্টা জবাব দেওয়ার অবস্থানে পৌঁছেছে? এর উত্তর পাওয়া গেছে তাদের সাম্প্রতিক এক পদক্ষেপ থেকে। তেহরান হঠাৎ করেই পরীক্ষা চালিয়েছে একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের। নাম প্রকাশ না করলেও ধারণা করা হচ্ছে, এটি কমপক্ষে ৫,০০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। অর্থাৎ মধ্যপ্রাচ্য থেকে ইউরোপ বা আমেরিকার ঘাঁটি পর্যন্ত সবই এর আওতায়। শুধু হুমকি নয়, বাস্তব যুদ্ধক্ষেত্রেই ইরান তাদের শক্তির প্রমাণ দিয়েছে। গত ১৩ই জুন যখন ইসরায়েল ইরান জুড়ে বিমান হামলা শুরু করে, মাত্র ২৪ ঘন্টার মধ্যে IRGC পাল্টা আঘাত হানে। শত শত ড্রোন ও ব্যালিস্টিক মিসাইল একসাথে ছুটে যায় ইসরায়েলের সামরিক ঘাঁটি ও গুরুত্বপূর্ণ স্থাপনায়। এমন জবাব কল্পনাও করতে পারেননি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে ইরানও ক্ষতির মুখ দেখেছে। ১২ দিনের সংঘর্ষে তেহরান হারিয়েছে অন্তত ১,০৬৪ জন, যাদের মধ্যে ছিলেন সামরিক কর্মকর্তা ও পরমাণু বিজ্ঞানী। কিন্তু রক্তক্ষয়ী মূল্য দেওয়ার পরও তারা ঘুরে দাঁড়িয়েছে, আর সেই ঘুরে দাঁড়ানোই এখন তাদের শক্তির বার্তা বহন করছে। সবশেষে এক বিষয় স্পষ্ট, ইরান আর শুধু সতর্ক বার্তা দিচ্ছে না, তারা জানাচ্ছে প্রয়োজনে স্থল, আকাশ ও সমুদ্রে পূর্ণাঙ্গ যুদ্ধের জন্য প্রস্তুত। আর তাদের শত্রুরা যদি আবারও আগ্রাসনের পথ বেছে নেয়, তবে ফলাফল আগের যে কোনো সময়ের চেয়ে ভয়াবহ হতে পারে। তাই প্রশ্ন নয়, উত্তরই স্পষ্ট। ইরানের হুঙ্কার শুধু কথা নয়, সেটি বাস্তব শক্তিরই ঘোষণা। ইরানে হাজার হাজার মোসাদ এজেন্ট ফাঁসিতে। আলো আঁধারের এই পৃথিবীতে এক নতুন নাটকের মঞ্চ তৈরি হচ্ছে। টানটান উত্তেজনা, বিস্ময় আর শিহরণে ভরপুর সেই নাটকের নাম ইরান। প্রশ্ন জেগেছে, ইরানের কারাগারে কি সত্যিই হাজার হাজার মোসাদ এজেন্ট ফাঁসিতে ঝুলছে, নাকি এটি এক নতুন শক্তির প্রদর্শনী, যেখানে ইরান নিজেকে দেখাচ্ছে নায়ক হিসেবে? মানবাধিকার সংস্থা ইরান হিউম্যান রাইটস জানিয়েছে, ২০২৫ সালে ইরান অন্তত ১,০০০ জনকে মৃত্যুদণ্ড কার্যকর করেছে। এই সংখ্যা ২০০৮ সালের পর থেকে সর্বোচ্চ। শুধু তাই নয়, গত সপ্তাহে ইরান একসাথে ৬৪ জনকে ফাঁসি দিয়েছে, প্রতিদিন গড়ে ৯ জনেরও বেশি। আগের বছর যেখানে ৯৭৫ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল, এই বছর সেটি ছাড়িয়ে গেছে অনেক আগে। সংস্থাটি একে বলছে কারাগারে গণহত্যা অভিযান, কিন্তু ইরানের কাছে এটি দুর্বলতা নয়, বরং শক্তির প্রতীক। কারণ এই শাস্তি, এই ভয় দেখানো সবই এসেছে এক বড় যুদ্ধের পরে। যুদ্ধ পরবর্তী ঝড়। জুন মাসে ইসরায়েলের সঙ্গে ১২ দিনের ভয়াল যুদ্ধের পর ইরান ভেতরে বাইরে শক্তি জড়ো করছে। বিক্ষোভ, বিদ্রোহ আর বিদেশি গুপ্তচর বৃত্তি সবকিছুর জবাব দিচ্ছে কঠোর হাতে। রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, সম্প্রতি বাবাক শাহবাজি নামের এক ব্যক্তিকে ফাঁসি দেওয়া হয়েছে। অভিযোগ, তিনি মোসাদের হয়ে গুপ্তচর বৃত্তি করেছেন, ডেটা সেন্টারের গোপন তথ্য বিক্রি করেছেন ইসরায়েলকে। শুধু তাই নয়, ইরানের IRGC আরও ৮ জনকে গ্রেফতার করেছে, যারা নাকি সামরিক সমন্বয়কারী ও শীর্ষ নেতাদের অবস্থান ইসরায়েলের কাছে পৌঁছে দিতে চাইছিল। সংখ্যার খেলা না শক্তির গল্প? ২১,০০০ মানুষকে সংঘাতের সময় আটক করেছে ইরানের নিরাপত্তা বাহিনী। কেন বা কী কারণে তাদের ধরা হলো সেটি স্পষ্ট না হলেও বার্তাটা একেবারেই স্পষ্ট। ইরান কোনোভাবে দুর্বল হতে রাজি নয়। যে কেউ শত্রুর হয়ে কাজ করবে, তার জায়গা ইরানের কারাগারে, আর শেষ গন্তব্য ফাঁসির মঞ্চে। মোসাদের গোপন খেলা ফাঁস। অন্যদিকে ইসরায়েলের টেলিভিশন চ্যানেল 13 জানায়, যুদ্ধের আগে ইরানের ভেতরে ১০০ জন বিদেশি এজেন্ট ঢুকিয়ে দিয়েছিল মোসাদ। তাদের কাজ ছিল ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপক এবং প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে ফেলা। এমনকি তারা নাকি গোপনে আনা ক্ষেপণাস্ত্র সিস্টেম ব্যবহার করে ইরানের ভেতরেই আঘাত হানার চেষ্টা করেছে। কিন্তু ইরান সেই পরিকল্পনা ধরে ফেলেছে, ভেঙে দিয়েছে, আর এবার সেই সব এজেন্টদের পরিণতি দেখা যাচ্ছে ফাঁসির দড়িতে। নায়ক ইরান। এ গল্পে একটাই টুইস্ট। যেখানে পশ্চিমা মিডিয়া বলছে মৃত্যুদণ্ডের উন্মাদনা, সেখানে ইরান বলছে শক্তির প্রদর্শনী। ৩ দশকের মধ্যে সর্বোচ্চ মৃত্যুদণ্ড কার্যকর করে ইরান যেন জানিয়ে দিচ্ছে তারা ভয় পায় না। ইসরায়েলের মোসাদ হোক কিংবা ভেতরের বিদ্রোহী, ইরানের বিরুদ্ধে দাঁড়ানোর অর্থই হলো মৃত্যুর সাথে চুক্তি করা।
আজকে ইরান শুধু একটি দেশ নয়, বরং এক নায়ক, যে নায়ক শত্রুর ফাঁদ চিনে নেয়, তার এজেন্টকে ফাঁসিতে ঝুলিয়ে দেয় আর সারা বিশ্বকে দেখিয়ে দেয় এই ভূমিতে বিদেশি ষড়যন্ত্রের কোনো ঠাঁই নেই। আকাশে নতুন খেলার নিয়ম লিখছে ইরান। প্রশ্ন এখন একটাই, কে আসল শক্তির মালিক? সিরাজের আকাশে নেমে এসেছে রাশিয়ার MiG-29 যুদ্ধ বিমান। ইসরায়েলের সঙ্গে তীব্র উত্তেজনার মধ্যে ইরান শুরু করেছে সামরিক পুনর্গঠন। এক নতুন ভারসাম্যের গল্প শুরু হচ্ছে মধ্যপ্রাচ্যে। ইরান বলছে এবার তারা কথা বলবে শুধু শক্তির ভাষায়। রাশিয়ার S-400 এবং চীনের HQ-9 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা আনার ইঙ্গিত ইতিমধ্যেই দিয়েছে তেহরান। প্রশ্ন উঠছে, মস্কো আর বেইজিং যখন ইরানকে একের পর এক অস্ত্র দিচ্ছে, তখন কি আঞ্চলিক ভারসাম্য পুরোপুরি বদলে যাচ্ছে? সিরাজে পৌঁছানো MiG-29 যুদ্ধ বিমান আপাত দৃষ্টিতে পুরনো, কিন্তু এগুলো ইরানের আকাশ প্রতিরক্ষায় এক নতুন শ্বাস দিয়েছে। ইরানি কর্মকর্তারা নিশ্চিত করেছেন বিমানগুলো ইতিমধ্যেই মোতায়েন করা হয়েছে। পার্লামেন্ট সদস্যদের ভাষায় এগুলো আসল খেলার আগে ওয়ার্ম আপ মাত্র, কারণ সামনে আসছে আরও ভয়ঙ্কর Su-35 যুদ্ধ বিমান। যেদিন এই ব্যবস্থা সম্পূর্ণ হবে, শত্রুরা বাধ্য হবে শক্তির ভাষা বুঝতে। দৃপ্ত কণ্ঠে ঘোষণা তাদের। এই ঘোষণা এসেছে এক গুরুত্বপূর্ণ সময়ে। এই বছরের জুনে ইসরায়েলের অপারেশন রাইজিং লাইনে ভয়াবহ ক্ষতির মুখে পড়ে ইরানের বিমান বাহিনী। ইসরায়েলি হামলায় ধ্বংস হয় রাশিয়ান S-300 প্রতিরক্ষা ব্যবস্থা, ভেঙে পড়ে ইরানের কিংবদন্তি F-14 এবং AH-1 হেলিকপ্টার। সেই আঘাত থেকে ঘুরে দাঁড়াতেই এবার ইরানের জবাব, শক্তির পুনর্গঠন, আকাশে নতুন বার্তা। ইরান অবশ্য শুধু বিদেশি প্রযুক্তির উপর নির্ভর করছে না। তারা ইতিমধ্যেই তৈরি করেছে নিজেদের দীর্ঘ পাল্লার প্রতিরক্ষা ব্যবস্থা বাভার 373। S-300 যেখানে ব্যর্থ, সেখানেই দেশীয় প্রযুক্তি হয়ে উঠছে ইরানের ঢাল। এখন MiG-29 এর মতো বিমান সেই শক্তিকে করছে আরও মজবুত। খবর এসেছে রাশিয়া থেকে ইরান ইতিমধ্যেই Su-35, MiG-28 এবং Yak-130 যুদ্ধ বিমান সংগ্রহ করছে, যদিও মস্কো এ নিয়ে নীরব। পাশাপাশি চীন থেকে আসতে চলেছে উন্নত ইলেকট্রনিক যুদ্ধ ব্যবস্থা ও দীর্ঘপাল্লার রাডার। এক কথায় আকাশ যুদ্ধে নিজের অবস্থান নতুন করে লিখে দিচ্ছে ইরান। এখানে লুকিয়ে আছে এক বড় টুইস্ট। বেইজিং ইরানের প্রায় 90% তেল কিনছে, তবুও ইসরায়েলের সঙ্গেও সম্পর্ক বজায় রাখছে। তবুও সামরিক সহযোগিতায় তারা ইরানের পাশে দাঁড়াচ্ছে। রাশিয়া তো আগেই কৌশলগত মিত্র, অর্থাৎ ইরান এখন এমন এক অবস্থানে দাঁড়িয়ে যেখানে দুই পরাশক্তির সমর্থন তাকে দিচ্ছে এক আঞ্চলিক ত্রিমুখী শক্তির মর্যাদা। বিশেষজ্ঞরা বলছেন Su-35 যুদ্ধ বিমান হতে পারে গেম চেঞ্জার। এর উন্নত রাডার ও আধুনিক অ্যাভিওনিক্স ইসরায়েলের আকাশে আধিপত্যকে বড় চ্যালেঞ্জ দেবে। বর্তমানে ইসরায়েলের শক্তি তাদের F-35I আদার স্টেলথ ফাইটার, কিন্তু ইরানের নতুন ক্ষমতা সেই একচ্ছত্র আধিপত্যে ফাটল ধরাতে পারে। ইসরায়েলও তাই সতর্ক। জেরুজালেম পোস্ট জানিয়েছে তারা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ইরানের রাশিয়ান MiG-29 মোতায়েন, কারণ প্রতিটি নতুন যুদ্ধ বিমান, প্রতিটি নতুন ক্ষেপণাস্ত্র ইসরায়েলের জন্য এক নতুন সতর্কবার্তা। এক সময়ের দুর্বল বিমান বাহিনী এখন ধীরে ধীরে শক্তির প্রতীক হয়ে উঠছে। তেহরান যেন জানিয়ে দিচ্ছে মধ্যপ্রাচ্যের আকাশ আর একতরফা নয়, এখানেও আছে এক নতুন নায়ক, নাম তার ইরান। মধ্যপ্রাচ্যের আকাশে উত্তেজনার ধোঁয়া। কাতারে ইসরায়েলের হঠাৎ হামলা উপসাগরীয় দেশগুলোকে নড়ে চড়ে বসিয়েছে। এই হামলা শুধু কাতারের নিরাপত্তা প্রশ্নে নয়, মধ্যপ্রাচ্যের সামরিক ভারসাম্য পরিবর্তনের সম্ভাবনা উন্মোচন করেছে। গাজা উপত্যকায় যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে কাতারে আলোচনায় বসে হামাসের নেতারা। ঠিক সেই সময় দোহার আবাসিক এলাকায় ক্ষেপণাস্ত্র আঘাত হানে। একে একে ভবনে কুণ্ডলি পাকিয়ে ধোঁয়া উড়ে যায়। 9 সেপ্টেম্বর হামলায় প্রাণ হারান হামাসের শীর্ষ নেতা খলিল আল হায়ার সহ 5 জন। কাতারের একজন নিরাপত্তা কর্মীও নিহত হন। ইসরায়েলের এই হামলার পর উপসাগরীয় আরব দেশগুলো জেগে উঠেছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের সঙ্গে কাতারের ঘনিষ্ঠ সম্পর্ক থাকা সত্ত্বেও এই হামলা স্পর্ধা হিসেবে দেখা হচ্ছে। আরব নেতাদের মাথায় নতুন প্রশ্ন, আমরা কি এককভাবে নিরাপদ থাকতে পারবো? জবাবে 15 সেপ্টেম্বর কাতারি ইসলামী সহযোগিতা সংস্থা OIC ও উপসাগরীয় সহযোগিতা সংস্থা GCC জরুরি সম্মেলন আহ্বান করে। প্রায় 60টি দেশের নেতা ও কর্মকর্তা অংশ নেন। সবাই একমত, ইসরায়েলের বিরুদ্ধে সম্মিলিত ব্যবস্থা নেওয়া দরকার। ইসরায়েলের হামলার পর নতুন করে আলোচনায় এসেছে আরব ন্যাটো বা মুসলিম ন্যাটো ধারণা। মিশর আরব সামরিক জোট প্রস্তাব দেয়, ইরাক মুসলিম ন্যাটো প্রস্তাব দেয়।
সৌদি আরব ও পাকিস্তান 17 সেপ্টেম্বর যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করলে ধারণাটি আরও শক্তি পায়। এই ন্যাটো ধাঁচের জোট যদি গঠিত হয় তাহলে একটি দেশের উপর হামলা মানে সব দেশের উপর হামলা এবং সদস্যরা মিলিতভাবে প্রতিক্রিয়া জানাবে। আরব ন্যাটো কি নতুন ধারণা? যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর 5 অনুচ্ছেদ অনুযায়ী কোনো সদস্য দেশ হামলার শিকার হলে এটিকে সব দেশের হামলা হিসেবে ধরে নেওয়া হবে। একই সঙ্গে সব সদস্য দেশ মিলে এর জবাব দেবে। যুক্তরাষ্ট্র ও কানাডার বাইরে এই জোটের বেশিরভাগ দেশে ইউরোপ মহাদেশে। কাতারে ইসরায়েলে হামলার পর ন্যাটোর আদলে আরব ন্যাটো বা মুসলিম ন্যাটো ধারণাটি আবার সামনে এসেছে। মিশরের সংবাদ মাধ্যম দ্য ন্যাশনাল নিউজ জানিয়েছে, কাতারে হামলার পরিপ্রেক্ষিতে মিশরের পক্ষ থেকে আরব সামরিক জোট এর প্রস্তাব দিয়েছে কায়রো। এছাড়া ওআইসির সম্মেলনে ইরাকের পক্ষ থেকে মুসলিম ন্যাটো গঠনের প্রস্তাব এসেছে। বাস্তবতা, তবে আরব ন্যাটো গঠন সহজ হবে না। দেশের মধ্যে ভিন্ন স্বার্থ, নেতৃত্ব নির্ধারণ ও সদর দপ্তরের অবস্থান নিয়ে দ্বন্দ্ব রয়েছে। 2015 সালে মিশরের প্রস্তাব ভেস্তে যায় এই কারণে। তুরস্কের মতো দেশকে অন্তর্ভুক্ত করতে রাজি হয়নি আরব দেশগুলো। এছাড়া জিসিসির পূর্বের অভিজ্ঞতাও সতর্ক করে হুথিদের হামলার সময় তারা যৌথ পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছিল। কাতারে হামলা, সৌদি পাকিস্তান চুক্তি এবং ইসরায়েলের উচ্চাকাঙ্ক্ষা মধ্যপ্রাচ্যের মানচিত্রে নতুন ভাবনা জাগাচ্ছে। গ্রেটার ইসরায়েল পরিকল্পনা বাস্তবায়ন করতে চাইছে ইসরায়েল, যেখানে ফিলিস্তিন, লেবানন, সিরিয়া ও জর্ডান অন্তর্ভুক্ত। আরব নেতারা এই হুমকি হালকাভাবে নিচ্ছেন না। জনগণের ক্ষোভও তীব্র, বিশেষ করে গাজায় গণহত্যা এবং যুক্তরাষ্ট্রের নীরবতার কারণে। সৌদি আরব পাকিস্তান যৌথ প্রতিরক্ষা চুক্তি, কাতারের নিরাপত্তা উদ্বেগ এবং ইসরায়েলের আগ্রাসী মনোভাব সব মিলিয়ে আরব ন্যাটো বা মুসলিম ন্যাটোর সম্ভাবনা। সৌদি আরব পাকিস্তান যৌথ প্রতিরক্ষা চুক্তি, কাতারের নিরাপত্তা উদ্বেগ এবং ইসরায়েলের আগ্রাসী মনোভাব সব মিলিয়ে আরব ন্যাটো বা মুসলিম ন্যাটোর সম্ভাবনা আবার আলোচনায় এসেছে। তবে বাস্তবতা কঠিন। সদস্য দেশগুলোর মধ্যে ঐক্য এবং নেতৃত্ব নিয়ে দ্বন্দ্ব, আঞ্চলিক আধিপত্যের হিসাব সবই জোট গঠনের পথে বড় বাধা। মধ্যপ্রাচ্যের এই নাট্যক্ষেত্রে এখন নতুন সম্ভাবনা আর চ্যালেঞ্জের যুগ শুরু হয়েছে। আরব নেতারা দাঁড়াচ্ছেন নতুন কৌশল ও যৌথ প্রতিরক্ষার পথে, যেখানে আঞ্চলিক শান্তি ও নিরাপত্তার ভার তাদের হাতে। ইরানের মহাশক্তিশালী ক্ষেপণাস্ত্র, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের নতুন হুঁশিয়ারি। মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতি এখন নতুন এক মোড়ে দাঁড়িয়েছে। ইরান দেখিয়েছে যে তার সামরিক শক্তি শুধু আঞ্চলিক সীমার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং আন্তর্জাতিক মহলে প্রভাব বিস্তার করতে সক্ষম। 12 দিনের সংঘর্ষে ইরান প্রতিপক্ষ ইসরায়েলকে চোখে চোখ রাখতে বাধ্য করেছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেছিলেন ইরানের ক্ষেপণাস্ত্রের ভাণ্ডার ধ্বংস হয়ে গেছে, কিন্তু বাস্তবে ইরান এই যুদ্ধের পরই তাদের ব্যালিস্টিক ও আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র সক্ষমতা প্রদর্শন করেছে। এই মিসাইলগুলো শুধু আঞ্চলিক শত্রুকে নয়, প্রয়োজন হলে দূরবর্তী লক্ষ্য, এমনকি যুক্তরাষ্ট্রের সামরিক আস্তানাকেও ধ্বংস করতে পারে। এই বার্তাই দিয়েছে তেহরান। ইরানের পার্লামেন্টের সদস্য মোহসিন জাঙ্গানি সম্প্রতি নিশ্চিত করেছেন দেশের সবচেয়ে উন্নত ক্ষেপণাস্ত্রগুলোর মধ্যে একটি সফলভাবে পরীক্ষা চালানো হয়েছে। এটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, যা দীর্ঘ দূরত্বে লক্ষ্যবস্তুতে নিখুঁত আঘাত করতে সক্ষম। তবে সরকার এখনও মডেল বা সাংকেতিক নাম প্রকাশ করেনি। বিশ্লেষকরা বলছেন এই ক্ষেপণাস্ত্র শুধু অস্ত্র প্রদর্শন নয়, এটি ইরানের কৌশলগত বার্তা। ইরান এখন হাইপারসনিক, ব্যালিস্টিক ও প্রতিরক্ষা প্রযুক্তির সংমিশ্রণে এমন এক শক্তি তৈরি করেছে যা আঞ্চলিক এবং আন্তর্জাতিক শত্রুদের ভাবতে বাধ্য করছে। ইরানের আইআরজিসি এবং সশস্ত্র বাহিনী হুঁশিয়ারি দিচ্ছে যে কোনো আগ্রাসন বা ভুল পদক্ষেপের পরিণতি কঠিন হবে। কিন্তু টুইস্ট আছে, এটি কি শুধুই প্রথাগত শক্তি প্রদর্শন, নাকি ইরান পারমাণবিক যুগে প্রবেশের প্রাথমিক ইঙ্গিত দিচ্ছে? পার্লামেন্টের আরেক সদস্য আহমেদ নাদাই সম্প্রতি ইঙ্গিত দিয়েছেন জাতিসংঘের পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তি এনপিটি থেকে বেরিয়ে আসা এবং নিজের পারমাণবিক সক্ষমতা পরীক্ষা করার সম্ভাবনা নিয়ে। সমরবিদরা বলছেন আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র একাধিক পারমাণবিক ওয়ারহেড বহন করতে সক্ষম। যদিও ইরানের হাতে বর্তমানে কোনো পারমাণবিক অস্ত্র নেই, তবে তার প্রযুক্তি দ্রুত সেই পথে এগোচ্ছে। এই পরিস্থিতি ইরানের শক্তিকে নতুন মাত্রায় তুলে ধরেছে। শুধুমাত্র আঞ্চলিক দখল নয়, ইরান তার অস্ত্র শক্তি, বৈজ্ঞানিক সক্ষমতা এবং কৌশলগত পরিকল্পনার মাধ্যমে বিশ্বের বড় শক্তিদেরও ভাবিয়ে তুলেছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে সরাসরি বার্তা পাঠানো হয়েছে, ইরানকে হালকাভাবে নেওয়া যাবে না।
এই নতুন যুগের মধ্যপ্রাচ্যে ইরান শুধুমাত্র প্রতিরক্ষা করছে না, বরং শক্তির একটি পরিপূর্ণ চিত্র তৈরি করেছে। আঞ্চলিক শত্রু হোক বা আন্তর্জাতিক মহল, যে কেউ যদি ইরানের সীমা অতিক্রমের চেষ্টা করে, তার জন্য প্রস্তুত রয়েছে নতুন এক ধরনের প্রতিরক্ষা, যেখানে প্রযুক্তি, ব্যালিস্টিক ক্ষমতা এবং জাতীয় ঐক্য একত্রে শক্তির দুর্গ গড়ে তুলেছে। এখন প্রশ্ন শুধু একটাই, এই শক্তি প্রদর্শন কি কেবল হুঁশিয়ারি, নাকি মধ্যপ্রাচ্যের পারমাণবিক ভারসাম্যের নতুন যুগের সূচনা? ইতিহাসে বলবে, তবে ইরান নিজের অবস্থান ও শক্তি ইতিমধ্যেই স্পষ্ট করে দিয়েছে। যুদ্ধের পর নিজেদের সামরিক শক্তিকে নতুন করে সাজাচ্ছে ইরান। শত্রুদের আগ্রাসনের প্রতিক্রিয়ায় তারা প্রতিটি ব্যর্থতাকে শক্তিতে রূপান্তরিত করছে। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্রের ভাণ্ডার, আধুনিক সামরিক মহড়া সবই ইরানের নতুন আগমনী বার্তা বহন করছে। গত জুনে ইসরায়েল ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। এরপর আমেরিকা ইসরায়েলের পাশে যোগ দিয়ে আরও 3টি স্থাপনায় আঘাত করে। কিন্তু তেহরান কোনোভাবে বিচলিত হয়নি। উল্টো 12 দিনের মধ্যে যুদ্ধ শেষ করতে বাধ্য হয় ইসরায়েল ও আমেরিকা। এই যুদ্ধ ইরানের অভিজাত সশস্ত্র বাহিনী IRGCর সক্ষমতা ও জাতীয় ঐক্যের পরিচয় দিয়েছে। ইরান আগের যুদ্ধে শেখা শিক্ষাকে কাজে লাগিয়েছে। IRGC ঘোষণা করেছে যে তারা দখলদার ইসরায়েল এবং আমেরিকার সম্ভাব্য হুমকির জবাব দিতে এখন পুরোপুরি প্রস্তুত। অস্ত্রের ঝনঝনানি, ক্ষেপণাস্ত্রের গর্জন এবং সামরিক মহড়া সবই ইরানের শক্তিশালী অবস্থান নিশ্চিত করছে। ইরান এই প্রতিরক্ষা শক্তিকে শুধুই প্রতিরোধের জন্য নয়, শত্রুকে দ্বিতীয়বার ভাবতে বাধ্য করার জন্য সাজাচ্ছে। আকাশ, সমুদ্র ও স্থল, 3টে ক্ষেত্রেই তাদের প্রতিরক্ষা ব্যবস্থা দৃঢ়। তেহরান প্রমাণ করেছে, শত্রু যত বড় শক্তি হোক, ইরান নিজস্ব কৌশল ও প্রযুক্তি ব্যবহার করে প্রতিক্রিয়ার নতুন মাত্রা তৈরি করতে সক্ষম। ইরানের সামরিক ইতিহাসও শক্তির প্রমাণ বহন করে। 1980 সালে ইরাকের পূর্ণমাত্রার আগ্রাসনের সময় ইরান 8 বছর ধরে প্রতিরোধ গড়ে তোলে। তখন আমেরিকা ইরাককে সমর্থন করলেও ইরান হেরে যায়নি। IRGC মনে করিয়ে দেয়, সেই যুদ্ধের অভিজ্ঞতা এখনও তাদের সম্ভাব্য হুমকির মোকাবিলার মূল ভিত্তি। ইরানের সামরিক পুনর্গঠন শুধু অস্ত্রভাণ্ডার বৃদ্ধি নয়, IRGC জানাচ্ছে জাতীয় ঐক্য ও সামরিক কৌশল একত্রে শত্রুদের জন্য শক্তিশালী প্রতিবন্ধক। ইরান তাদের নিরাপত্তা প্রযুক্তি উন্নয়ন অব্যাহত রেখেছে, হাইব্রিড যুদ্ধ মোকাবেলার পরিকল্পনা করেছে এবং আঞ্চলিক প্রভাব বজায় রাখতে সক্ষম। এই প্রস্তুতির মধ্যে হাইপারসনিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের অন্তর্ভুক্তি, কৌশলগত মহড়া এবং সামরিক প্রযুক্তির আধুনিকীকরণ ইরানের শক্তিকে আন্তর্জাতিক দৃশ্যপটে এক অনন্য অবস্থানে দাঁড় করিয়েছে। ইসরায়েল ও আমেরিকাকে বারবার সতর্ক করা হয়েছে, যদি ভুল পদক্ষেপ নাও, পরিণতি ভোগ করতে হবে। ইরান এখন যুদ্ধের আগের যে কোনো পরিস্থিতি মোকাবিলায় সম্পূর্ণ প্রস্তুত। অতীতের ক্ষত ও অভিজ্ঞতাকে শক্তিতে রূপান্তরিত করে তারা আন্তর্জাতিক মঞ্চে নিজেদের সশস্ত্র, সংহত ও জাগ্রত অবস্থান দেখাচ্ছে। IRGC হুঁশিয়ারি দিচ্ছে, যে কোনো আগ্রাসন চেষ্টা ব্যর্থ হবে, কারণ ইরান এক দুর্গের মতো দাঁড়িয়ে আছে। এখন ইরানের বার্তা স্পষ্ট, শত্রু যত শক্তিশালী হোক, তাদের প্রতিরোধ, কৌশল এবং ঐক্য ইরানকে পরাজিত করতে পারবে না। লুহান্স্কের আকাশে আগুন, মাটিতে ধোঁয়া। এক সপ্তাহের লড়াই যেন এক ভয়াল অধ্যায় হয়ে উঠেছে ইউক্রেনের জন্য। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করছে, শুধু এই সপ্তাহেই ইউক্রেন 4500 সৈন্য হারিয়েছে। নিহতদের মধ্যে বিদেশি ভাড়াটে যোদ্ধারাও রয়েছে। এটাই কি লুহান্স্ক যুদ্ধের মোড় ঘোরানো মুহূর্ত? রাশিয়ার সামরিক বিশেষজ্ঞ আন্দ্রে ম্যারোচকো জানাচ্ছেন, লড়াইয়ের চাপ ক্রমশ ইউক্রেনীয় বাহিনীর উপর বাড়ছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিশ্লেষণে দেখা গেছে, আগের সপ্তাহের তুলনায় এবার মৃতের সংখ্যা আরও বেড়েছে। সবচেয়ে বড় ধাক্কা এসেছে ব্যাটল গ্রুপ ওয়েস্ট এর হাতে। ভয়াবহ সংঘর্ষে এই বাহিনী ইউক্রেনীয় সেনাদের ওপর বিপুল ক্ষয়ক্ষতি ঘটিয়েছে। শুধু পশ্চিম নয়, উত্তরের এবং দক্ষিণের ব্যাটল গ্রুপও ইউক্রেনের নানা ফরমেশন ভেঙে দিয়েছে। রাশিয়ার সেনারা শুধু মানুষ নয়, অস্ত্রশস্ত্র গুঁড়িয়ে দিয়েছে। 8টি ট্যাঙ্ক ধ্বংস করা হয়েছে, 50টি ফিল্ড আর্টিলারি সিস্টেম একেবারে নিশ্চিহ্ন। শুধু তাই নয়, 84টি ইলেকট্রনিক ওয়ারফেয়ার এবং কাউন্টার ব্যাটারি সিস্টেমও মুছে গেছে এক ঝটকায়। প্রশ্ন জাগে, ইউক্রেনের পক্ষে কি আর লড়াই চালিয়ে যাওয়া সম্ভব? তথ্য বলছে, রাশিয়ার টার্গেটে ছিল ইউক্রেনের ভেতরে থাকা সরবরাহ ঘাঁটি।
এক সপ্তাহেই ১০০টির বেশি গোলাবারুদ, জ্বালানি আর সামরিক ডিপো গুঁড়িয়ে দিয়েছে রাশিয়ান সেনারা। এর সঙ্গে যোগ হয়েছে আরও ৩৫০টির বেশি কমব্যাট যান ধ্বংসের খবর। ম্যারোজকোর মতে এসব ক্ষতি শুধু সংখ্যা নয়, বরং ইউক্রেনীয় প্রতিরক্ষার ভেঙে পড়া চিত্র। তিনি সতর্ক করেছেন, এভাবে চলতে থাকলে লুহানস্কের যুদ্ধ আরও ভয়াবহ আকার নিতে পারে। কিন্তু এখানেই টুইস্ট। যুদ্ধক্ষেত্রের এই ভয়াবহ পরিসংখ্যান সামনে এলেও কিয়েভ এখনও হাল ছাড়েনি। আন্তর্জাতিক সহযোগীদের ভরসায় ইউক্রেন পাল্টা প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করছে। প্রশ্ন হচ্ছে, এই ক্ষয়ক্ষতি সত্ত্বেও কতদিন তারা দাঁড়িয়ে থাকতে পারবে? লুহানস্কের মাটিতে রক্ত ঝরছে দুই পক্ষেরই। তবে এই সপ্তাহের হিসাব বলছে ইউক্রেনের জন্য পরিস্থিতি সবচেয়ে কঠিন। রাশিয়ার দাবি, এক সপ্তাহে ইউক্রেন ৪৫০০ সৈন্য ও ভাড়াটে যোদ্ধা হারিয়েছে। ব্যাটল গ্রুপ ওয়েস্ট সবচেয়ে বেশি ক্ষতি করেছে ইউক্রেনীয় সেনাদের। ধ্বংস হয়েছে ৮টি ট্যাঙ্ক, ৫০টি আর্টিলারি, ৮৪টি ইলেকট্রনিক সিস্টেম। টার্গেটে ছিল সরবরাহ ঘাঁটি, ১০০টির বেশি ডিপো ধ্বংস। ভেঙে দেওয়া হয়েছে ৩৫০টির বেশি যুদ্ধযান। সামরিক বিশেষজ্ঞদের সতর্কবার্তা, লুহানস্কের যুদ্ধ আরও ভয়াবহ হতে চলেছে। এদিকে রাশিয়ার বিরুদ্ধে নতুন করে সতর্কবার্তা দিয়েছে ন্যাটো ও পশ্চিমা দেশগুলো। চেক প্রেসিডেন্ট পেট্রো পাভেল বলেছেন, রাশিয়া যদি ন্যাটো সদস্য দেশের আকাশসীমা লঙ্ঘন করে, তবে প্রয়োজনে তাদের যুদ্ধ বিমান ভূপাতিত করতে হবে। তিনি বলেন, রাশিয়া দ্রুত বুঝবে যে তারা সীমা অতিক্রম করেছে। এই পদক্ষেপ সংঘাতের ঝুঁকি তৈরি করলেও মন্দের কাছে আত্মসমর্পণ করা যাবে না। ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাভো বলেছেন, ইউক্রেনের জন্য প্রস্তাবিত নিরাপত্তা নিশ্চয়তা কার্যকর হলে তা স্বাক্ষরিত ইউরোপীয় দেশগুলোকে ভবিষ্যতে রাশিয়ার বিরুদ্ধে সামরিক লড়াইয়ে নামতে বাধ্য করবে। আশদোদের আকাশে রকেট। রাতের নীরবতা হঠাৎ ভেঙে গেল সাইরেনের শব্দে। আশদোদের পূর্বাঞ্চলে মানুষ দৌড়ে আশ্রয় নিল বাংকারে। ইসরায়েলি সেনাবাহিনী জানায়, গাজা থেকে ছোড়া ২টি রকেটের একটি প্রতিহত করেছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, অন্যটি গিয়ে পড়েছে খোলা প্রান্তরে। বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি, হতাহতের খবরও মেলেনি। কিন্তু আতঙ্কে কেঁপে উঠেছে শহর। আইডিএফ বা ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী দ্রুত প্রতিক্রিয়ার মাধ্যমে ঘটনাটি সামলেছে বলে জানিয়েছে। তাদের ভাষায় সবকিছু প্রোটোকল অনুযায়ী হয়েছে। স্থানীয়রা জানান, প্রথমে বাজল সাইরেন, তারপর আকাশে বিস্ফোরণের শব্দ। প্রতিরক্ষা ব্যবস্থা রকেটকে ভূপাতিত করেছে। জরুরি সেবা সতর্ক অবস্থায় রাখা হলেও শেষ পর্যন্ত বেসামরিক কোনো ক্ষতি হয়নি। গাজার রকেট হুমকি কমেছে, কিন্তু শেষ হয়নি। ইসরায়েলের সেনাবাহিনী বলছে, সাম্প্রতিক সময়ে গাজার রকেট ছোড়ার সক্ষমতা কমে গেছে। ফলে আশদোদে এই ধরনের হামলা এখন বিরল ঘটনা। সর্বশেষ দূরপাল্লার রকেট হামলা হয়েছিল ৬ এপ্রিল। তারপর থেকে পরিস্থিতি তুলনামূলক শান্তই ছিল। কিন্তু নতুন এই হামলা প্রমাণ করে, গাজার দিক থেকে এখনও বিপদ পুরোপুরি কাটেনি। আইডিএফ বারবার বলছে তারা অভিযান চালিয়ে যাবে যতক্ষণ না গাজার রকেট হুমকি পুরোপুরি দূর হচ্ছে। তবে এই অব্যাহত সংঘাতের মধ্যে মানবিক বিপর্যয় বেড়ে চলেছে। উত্তরের ভিন্ন চিত্র, নিজেদের দুর্ঘটনায় আহত আইডিএফ সৈন্যরা। একই দিনে ঘটেছে আরেক ঘটনা। উত্তর গাজায় চলমান সামরিক অভিযানের সময় উল্টে যায় আইডিএফের একটি সামরিক গাড়ি। তাতে আহত হন অন্তত ১০ জন ইসরায়েলি সৈন্য। সেনাবাহিনী জানিয়েছে, সকালের দিকেই এই দুর্ঘটনা ঘটে। আহত সৈন্যদের দ্রুত সরিয়ে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সবাইকে হালকা আঘাতপ্রাপ্ত হিসেবে চিহ্নিত করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, তাদের অবস্থা স্থিতিশীল। যদিও সামরিক দুর্ঘটনায় একসঙ্গে ১০ জন সৈন্য আহত হওয়া সেনাবাহিনীর জন্য বড় ধরনের অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। ইসরায়েলের দ্বিমুখী সংকট, একদিকে গাজার রকেট হামলা, অন্যদিকে নিজেদের ভেতরেই দুর্ঘটনায় আহত সৈন্য। এই দুই খবরই একদিনে প্রকাশ পাওয়ায় ইসরায়েলি সেনাবাহিনীর চাপে পড়ার চিত্র স্পষ্ট হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, আশদোদের রকেট হামলায় হতাহতের খবর না থাকলেও মানসিক চাপ বেড়েছে। আর সামরিক বাহিনীর অভ্যন্তরীণ দুর্ঘটনা সেনাদের মনোবলকে নাড়া দিতে পারে। যুদ্ধক্ষেত্রে শুধু শত্রুর আক্রমণ নয়, এ ধরনের অঘটনও বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। ইসরায়েলি সেনারা বলছে, তাদের প্রতিরক্ষা ব্যবস্থা এখনও শক্তিশালী। আকাশে উড়ে আসা রকেটকে মুহূর্তেই ধ্বংস করছে। কিন্তু প্রশ্ন উঠছে, যদি গাজার ক্ষুদ্র সামরিক সক্ষমতায় এভাবে আতঙ্ক ছড়াতে পারে, তবে ইরানের মতো আঞ্চলিক পরাশক্তির বিরুদ্ধে টিকে থাকার ক্ষমতা কতটা থাকবে? ইরান ইতিমধ্যে দেখিয়ে দিয়েছে, তাদের ক্ষেপণাস্ত্র প্রযুক্তি শুধু ইসরায়েল নয়, যুক্তরাষ্ট্রকেও চ্যালেঞ্জ জানাতে সক্ষম। এমন পরিস্থিতিতে আশদোদের আকাশে রকেট প্রতিরোধের ঘটনাটি হয়তো সেদিকেই নতুন করে দৃষ্টি ঘুরিয়ে দিচ্ছে। গোপন সামরিক ঘাঁটি আর মিশরের হুঁশিয়ারি।
ইসরায়েল ঘিরে শঙ্কার মেঘ। ইসরায়েলের সীমান্তে হঠাৎই উঠেছে এক ঝড়। খবর ছড়িয়ে পড়েছে মিশর নাকি গোপনে তৈরি করছে সামরিক ঘাঁটি, প্রসারিত করছে ইয়ার্ড স্ট্রিপ, মাটির নিচে বানাচ্ছে রহস্যময় অবকাঠামো। আর এতে কেঁপে উঠেছে তেল আবিব। প্রশ্ন জেগেছে, মধ্যপ্রাচ্যের দাবার বোর্ডে কি নতুন কোনো চাল চালতে যাচ্ছে আরব রাষ্ট্রগুলো? চ্যানেল 12-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েল এই প্রস্তুতিকে 1979 সালের শান্তি চুক্তির সরাসরি লঙ্ঘন হিসেবে দেখছে। তাদের দাবি, কায়রো সীমান্তে ভয়াবহভাবে সেনা জমা করছে। ভূগর্ভস্থ নতুন স্থাপনায় কি আছে তার ব্যাখ্যা এড়িয়ে যাচ্ছে মিশর। ইসরায়েলি কর্মকর্তারা সন্দেহ করছেন এগুলো হয়তো যুদ্ধবিমান কিংবা ক্ষেপণাস্ত্রের জন্য তৈরি অবকাঠামো। তেল আবিবে আতঙ্ক এতটাই বেড়েছে যে প্রধানমন্ত্রী নেতানিয়াহু নাকি বিষয়টি নিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে জরুরি বৈঠক করেছেন। জেরুজালেমেই হয়েছে সেই বৈঠক। মার্কিন যুক্তরাষ্ট্র শান্তি চুক্তির গ্যারান্টর হিসেবে এখন চাপে আছে। ইসরায়েল চাইছে তারা যেন কায়রোর উপর চাপ প্রয়োগ করে। একজন ইসরায়েলি কর্মকর্তা চ্যানেল 12-কে সরাসরি বলেছেন, মিশর যা করছে তা অত্যন্ত গুরুতর। কিন্তু অন্যদিকে কায়রো সব অভিযোগ উড়িয়ে দিয়েছে। মিশরের এক কর্মকর্তা স্পষ্ট জানিয়ে দিয়েছেন এসব ভিত্তিহীন। এমনকি তিনি বলেছেন, ট্রাম্প প্রশাসনও সম্প্রতি কোনো উদ্বেগের কথা কায়রোকে জানায়নি। তবে পর্দার আড়ালে অন্য ছবি আঁকা হচ্ছে। ইসরায়েলের ভয়, গাজা থেকে যদি শরণার্থীদের ঢল নামানো হয় তাহলে সেই বোঝা গিয়ে পড়বে সিনাই উপদ্বীপে। আর এটি মিশরের জন্য অগ্রহণযোগ্য। তারা আগেই বলেছে, গাজার মানুষকে জোরপূর্বক ঠেলে দেওয়া হলে সেটা হবে তাদের জন্য একেবারে রেড লাইন। কাহিনী এখানেই শেষ নয়। কাতারের দোহায় ইসরায়েলি হামলায় বহু মানুষ নিহত হওয়ার পর আরব রাষ্ট্রগুলোর অবস্থান আরও কঠোর হয়েছে। তারা আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে, ইসরায়েলের আগ্রাসন রুখতে হবে, নইলে এই আগুন ছড়িয়ে পড়বে পুরো অঞ্চলে। মঞ্চ যেন সাজানো। একদিকে ইসরায়েলের আতঙ্ক, অভিযোগ আর মার্কিন হস্তক্ষেপের চেষ্টা, অন্যদিকে মিশরের অস্বীকার অথচ রহস্যময় সামরিক প্রস্তুতির গুঞ্জন। আকাশে ভেসে বেড়াচ্ছে যুদ্ধ বিমানের ছায়া, মাটির নিচে লুকানো অজানা টানে। প্রশ্ন একটাই, এ কি কেবল প্রতিরক্ষা, নাকি আরব দুনিয়া ইসরায়েলের বিরুদ্ধে নতুন কোনো সামরিক ঢেউ তুলতে যাচ্ছে? মধ্যপ্রাচ্যের বাতাস আজ ভারী, উত্তেজনায় ঠাসা। ইসরায়েল দৌড়ে যাচ্ছে ওয়াশিংটনের দ্বারে, মিশর বলছে কিছু হয়নি, অথচ সীমান্তে তৈরি হচ্ছে অজানা ঘাঁটি। ইতিহাসের মঞ্চে আরেকটি বিস্ফোরণের আগাম সুর বাজছে কিনা তা নিয়েই দুলছে দুনিয়া। যুদ্ধের ছায়া। গাজার সীমান্তে মিশরের অগ্নিঝরা হুঁশিয়ারি। গাজার আকাশে এখনো ধোঁয়া, রাস্তায় নীরবতা। এমন এক সময়েই প্রতিবেশী মিশর হঠাৎই তুলেছে তলোয়ার। সীমান্তে গর্জে উঠছে সামরিক প্রস্তুতির ঢাক। প্রশ্ন একটাই, ইসরায়েল কি এবার আরব দানবকে জাগিয়ে তুলল? ইসরায়েলের গোপন পরিকল্পনা নিয়ে কায়রোতে চলছে অস্থিরতা। শোনা যাচ্ছে তেল আবিব গাজাবাসীদের দমিয়ে দক্ষিণে ঠেলে দিতে চাইছে। সেই দক্ষিণ মানেই মিশরের সিনাই। আর এখানেই মিশরের রক্ত গরম হয়ে উঠেছে। কায়রো সাফ জানিয়ে দিয়েছে, গাজার মানুষের জোরপূর্বক স্থানান্তর একটি রেড লাইন। এই লাইন পেরোলে মিশরের তরবারি নামবে ঝলসে দেয়া বজ্রের মতো। হিজবুল্লাহ ঘনিষ্ঠ লেবানিজ দৈনিক আল আখবার রিপোর্ট করেছে, মিশর শুধু কথা বলছে না, সৈন্য, অস্ত্র আর যুদ্ধ বিমান তৈরি রাখা হয়েছে। সংকট বাড়লে সীমান্তে দ্বিগুণ সেনা মোতায়েন হবে। সিনাইয়ের আকাশে ভেসে উঠবে যুদ্ধ বিমান। প্রস্তুতির প্রতিটি ধাপে যেন ইসরায়েলকে বলা হচ্ছে, থেমে যাও, নয়তো আসবে ঝড়। একজন মিশরীয় সামরিক কর্মকর্তা আল আখবারকে জানিয়েছেন, নির্দেশ স্পষ্ট, ফিলিস্তিনিদের দিকে গুলি নয়। এর মানে মিশরের অস্ত্র শত্রু নয়, মানবতার পাশে দাঁড়াতে প্রস্তুত। তবে একই সঙ্গে তিনি সতর্ক করেছেন, যদি গাজাবাসীদের তাড়ানোর চেষ্টা হয়, প্রতিক্রিয়া আসবে মানবিক আইন মেনে, কিন্তু বজ্রাঘাতের মতো কঠোর। ইসরায়েলও নিশ্চুপ নেই। সিনাই উপদ্বীপে মিশরের সামরিক তৎপরতা দেখে আতঙ্ক চেপে ধরেছে তেল আবিবকে। অভিযোগ উঠেছে, কায়রো সীমান্তে ভয়ঙ্করভাবে সেনা জড়ো করছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী নাকি বিষয়টি সরাসরি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর কাছে তুলেছেন। এ যেন এক লুকোচুরি খেলা। মিশর বলছে প্রতিরক্ষা, ইসরায়েল বলছে আক্রমণের প্রস্তুতি। গল্পে আরও এক টুইস্ট। ইসরায়েল দাবি করছে মিশর নতুন ভূগর্ভস্থ সামরিক ঘাঁটি বানাচ্ছে, যার ভেতরে কি আছে সে বিষয়ে তারা স্পষ্ট কোনো জবাব দিচ্ছে না। ক্ষেপণাস্ত্র লুকানো আছে কিনা তার প্রমাণ নেই, তবুও সন্দেহে অস্থির ইসরায়েল। এদিকে কায়রোর বার্তা স্পষ্ট, গাজাবাসীদের গণস্থানান্তর মেনে নেবে না। তারা কাউকে ঢুকতে দেবে না, কাউকে ঠেলে বেরো করবে না। মানবিকতার নামে যে চক্রান্ত, মিশর সেটাকে আগেই রুখে দেবে।
সিনেমার মতো দৃশ্য আঁকা যায়। এক পাশে ইসরায়েলের গর্জন, অন্য পাশে মিশরের প্রতিশোধী দৃষ্টি। সীমান্তে সৈন্য সারি, আকাশে প্রস্তুত যুদ্ধ বিমান। গাজা যেন দাবার বোর্ড, কিন্তু এবার খেলোয়াড়রা শুধু ইসরায়েল আর হামাস নয়, প্রবেশ করেছে মিশরের মতো আঞ্চলিক দৈত্য। ইতিহাস সাক্ষী, আরব রাষ্ট্রগুলো অনেক সময় নীরব থেকেছে, কিন্তু এবার মিশর ভিন্ন সুর তুলছে। একদিকে মানবিকতার দাবি, অন্যদিকে সীমান্ত রক্ষার শপথ। ফলে সমীকরণ একেবারে বদলে যাচ্ছে। প্রশ্ন থেকে যাচ্ছে, ইসরায়েল কি গাজার পরিকল্পনায় এগোবে, নাকি মিশরের সতর্কতা শুনে পিছিয়ে যাবে? যুদ্ধের ছায়া যত ঘন হচ্ছে, ততই মধ্যপ্রাচ্যের মাটি কাঁপছে অজানা পরিণতির অপেক্ষায়।